শেখ হাসিনাও সৌজন্য শেখাচ্ছেন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের পুঁজিবাজার ভালো করলেও কেন পারছে না বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাও সৌজন্য শেখাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে সর্বপ্রকার শিষ্টতা বিসর্জনের জন্য যে ব্যক্তি এককভাবে দায়ী, সে কটুভাষিনী হাসিনা এখন আমাদের সৌজন্যতা শেখাচ্ছেন। তিনি ফ্যাসিস্ট সরকারের সমালোচনাকারীদের সৌজন্যের সাথে সমালোচনা করতে নসিহত করেছেন। মানুষ যে এতটা নির্লজ্জ হতে পারে সেটা শেখ হাসিনাকে না দেখলে বাংলাদেশের মানুষ জানতে পারত না। এই মহিলা কদিন আগে বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে হত্যার অভিপ্রায় ব্যক্ত করেছেন। নোবেলজয়ী প্রফেসর ইউনুসকে পদ্মা নদীতে 2 বার চুবনি দিতে বলেছেন। সেই চুবনিতে প্রফেসর ইউনুস আবার যাতে মরে না যান সেটা খেয়াল রাখতে বলেছেন। এহেন শেখ হাসিনা এখন অন্যদের সৌজন্যতা শিক্ষা দিচ্ছেন। কেন তার এই বর্বর ইচ্ছা? তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া নাকি কবে পদ্মা সেতুর নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রফেসর ইউনুস নাকি বিশ্বব্যাংকের তদবির করে পদ্মা সেতুর ঋণের টাকা প্রত্যাহার করিয়েছিলেন। ইতিহাস বিমুখ, উদাসীন, ভুলোমনা বাঙালি মুসলমানদের স্মরণ করিয়ে দিচ্ছে যে যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা হরতাল দিয়েছিল যাতে বিদেশি অতিথিরা অংশগ্রহণ করতে না পারে এবং প্রকল্পে ঋণও পাওয়া না যায়। ক্ষমতায় এসে সেই সেতুরই বঙ্গবন্ধু সেতু নামকরণ করতে মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা এবং তার পদলেখী সাঙ্গপাঙ্গদের বিন্দু মাত্র লজ্জা হয় নাই। 2001 থেকে 2006 পর্যন্ত বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনাকে যমুনা সেতু থেকে ফেলে দেওয়ার মতো কুৎসিত ইচ্ছা বেগম জিয়ার মনে উদিত হয়েছে বলে কখনো শুনি নাই। অবশ্য এমন ভয়ানক ইচ্ছা একেবারে পিশাচ শ্রেণীর না হলে কারো মনে আসতে পারে না বলেই আমার ধারণা। শেখ হাসিনার সমালোচকদের উদ্দেশ্যে আরও একটি কথা বলেছেন। তিনি চশমা চোখে দিয়ে বাংলাদেশের উন্নয়ন দেখতে বলেছেন। মুশকিলের বিষয় হলো, চশমা চোখে দিয়েও কোনো নিরপেক্ষ বিবেকবান মানুষের পক্ষে দেশের উন্নয়ন দেখতে পাওয়া সম্ভব হচ্ছে না। কারণ প্রায় 14 বছরে উন্নয়ন তো হয়েছে শেখ পরিবারের সদস্যদের এবং পিকে হালদার এবং ওসি প্রদীপদের। সরকারি হিসেবে শেখ হাসিনার একজন ব্যয় রাষ্ট্রের মাত্র 2000 কোটি টাকা মেরে দিয়েছেন। এই লোকটিকে শেখ হাসিনা নিজের ও পরিবারের ডাকাতি ধামাচাপা দেওয়ার জন্য নিতান্ত বাধ্য হয়ে জেলে নিয়েছেন। তাছাড়া শোনা যায়, পরিবারের দুর্নীতি ঢাকা দিতে কন্যার সাথে নাকি জামাতার বিচ্ছেদও ঘটাতে হয়েছে। এসব কাহিনীর কতটুকু সত্যি আর কতখানি গুজব সেটা আমরা জানি না। তবে এইটুকু দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পুরো পরিবার রহস্য দিয়ে ঘেরা। তার কন্যা জামাতা এখন কোথায় কেউ জানে না। মেয়ের সাথে জামাই ও সন্তানদের গত অন্তত 5 বছরের কোনো স্টিল ছবি বা ভিডিও কেউ দেখে নাই। শেখ হাসিনার ব্যয় একসময়ের ডাক সাইটে মন্ত্রী খন্দকার মোশাররফের হদিস অজানা। আমরা শুধু দেখতে এবং জানতে পারছি যে শেখ হাসিনা কোনো রাষ্ট্রীয় কাজ ছাড়াই ঘন ঘন দুবাই যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি আসলে কি করেন সেটাও কেউ জানে না। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও দীর্ঘদিন হয়ে গেল বাংলাদেশে যাতায়াত করেন না। তিনি মাঝে মধ্যে কেবল আমেরিকা থেকে ফেসবুক ও টুইটারে বাণী ছাড়েন। তার স্ত্রী ও কন্যারও কোনো হদিস নেই। বাংলাদেশের জনগণের হয়তো মনে থাকতে পারে যে 2009 সালে ক্ষমতা হাতে পেয়ে শেখ হাসিনা খুব ঢাক ঢোল পিটিয়ে তার মার্কিন পুত্রবধূকে দেশে নিয়ে এসেছিলেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ পথে ফুল ছিটানোর ব্যবস্থা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বারে সেই পুত্রবধূকে রানীর মতো করে সংবর্ধনাও দেয়া হয়েছিল। তারপর দশক পেরিয়ে গেলেও তাদের আর খোঁজ খবর নাই। তবে সজীব জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সুতরাং 2009 সালের পর থেকে 2022 পর্যন্ত সময়কালে শ্রীবৃদ্ধি যা কিছু হয়েছে তা প্রধানত ক্ষমতাসীনদের। শেখ হাসিনার কুৎসিত বচন প্রসঙ্গে বিএনপি সম্পর্কে কিছু মন্তব্য করে আজকের সম্পাদকীয় শেষ করব। বাংলাদেশের সংসদকে একসময় শুয়োরের খোয়ার আখ্যা দিয়ে আসম রব খুব আলোচিত হয়েছিলেন। আমি অবশ্য মনে করি বর্তমান সময়ের প্রেক্ষিতে এই বিশেষণটি অধিক প্রাসঙ্গিক। যাই হোক, আজকের সেই খোয়ারে বিএনপির সম্ভবত 6-7 জন প্রতিনিধি আছেন। তারা প্রতিদিন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। তাদের উদ্দেশ্যে বলছি যে খুনি দুর্নীতি পরায়ণ শাসক আপনাদের নেত্রীকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে মারতে চায়, তাকে দিনের পর দিন মাননীয় বলতে আপনাদের লজ্জা কিংবা ক্ষোভ হয় না? আপনাদের মধ্যে এমন একজনও কি নেই যে সাহস করে বলবে যে সংসদের নেতা এমন পাষণ্ড
সেই নোংরা সংসদ থেকে আমি পদত্যাগ করলাম, নাকি ভেজাল সংসদ সদস্যদের বৈধ এবং অবৈধ সুযোগ সুবিধা এত বেশি যে তার লোভ পরিত্যাগ করা যায় না। পাকিস্তানের পুঁজি বাজার ভালো করলেও কেন পারছে না বাংলাদেশ? রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে ছিল। এ অবস্থায় চলতি বছরের জুলাইয়ে দেশটিকে $3 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এতে দেশটির অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। ঋণ অনুমোদনের খবরে পাকিস্তানের পুঁজিবাজারের সূচক একদিনেই 2400 পয়েন্টের বেশি বাড়ে। অন্যদিকে দেশটির তুলনায় বিভিন্ন অর্থনৈতিক সূচক তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় IMF এর দ্বারস্থ হয় বাংলাদেশও। সংস্থাটির পর্ষদ এই বছরের জানুয়ারিতে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে, যদিও ঋণ অনুমোদনের পরদিন দেশের পুঁজি বাজারের সূচক পয়েন্ট হারায়। বিশেষজ্ঞরা মনে করছেন, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রায় সংস্কার বাস্তবায়ন না হওয়ায় অর্থনীতি ও পুঁজিবাজারে এর প্রভাব দৃশ্যমান হচ্ছে না। 3 বছর ধরে অর্থনৈতিকভাবে বেশ কঠিন সময় পার করছে পাকিস্তান। অর্থনৈতিক দৈন্যদশার কারণে এক পর্যায়ে দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে গিয়ে ঠেকে। অতি প্রয়োজনীয় জ্বালানি কেনারও অর্থ ছিল না দেশটির কাছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে শেষ পর্যন্ত IMF এর দ্বারস্থ হতে হয়। এসব চ্যালেঞ্জের মধ্যেও ভালো করছে পাকিস্তানের পুঁজিবাজার। ব্লুমবার্গের পর্যবেক্ষণ অনুসারে দেশটির পুঁজিবাজার সম্প্রতি বিশ্বের দ্বিতীয় সেরা বাজারের স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে অর্থনীতির বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে থাকলেও মন্থর গতি দেখা যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে। ব্লুমবার্গ বিশ্বের 90টি দেশের পুঁজিবাজারের সূচক নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করে। প্রতিষ্ঠানটির হিসেবে পাকিস্তানের KSE 100 সূচক বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা পুঁজিবাজার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে সূচকটি 50,000 পয়েন্ট ছাড়িয়েছে। 6 বছর পর সূচকটি এ অবস্থানে এসেছে। 2018 সালের 2 নভেম্বর দেশটির KSE সূচক 42,004 পয়েন্টে ছিল। সর্বশেষ গত শুক্রবার সূচকটি 50,958 পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে সূচকটি বেড়েছে 21%। IMF পাকিস্তানকে ঋণ দিতে সম্মত হওয়ার পর গত 3 জুলাই দেশটির KSE 100 সূচক একদিনে 2442 পয়েন্ট বেড়ে 43,895 পয়েন্টে উঠে যায়, যা ছিল 15 বছরের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তানের পুঁজিবাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের পরিমাণ 2021 সালের জুনে দেশটির ইতিহাসের সর্বোচ্চ $3.3 বিলিয়ন দাঁড়িয়েছিল। একই বছরের ডিসেম্বরে এটি সর্বনিম্ন ঋণাত্মক 1.29 বিলিয়ন নেমে আসে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশটির বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ $1,23,00,000 দাঁড়িয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিও বেশ নাজুক। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে 20 অক্টোবর শেষে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $12.66 বিলিয়ন। পাকিস্তানি রুপি সাম্প্রতিক সময়ে অবস্থান কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত জুলাইয়ে IMF এর সঙ্গে $3 বিলিয়ন প্রাথমিক ঋণ চুক্তির পর দেশটির পুঁজিবাজারের সূচক 23% বেড়েছে। এই ঋণের মাধ্যমে পাকিস্তান দেউলিয়াত্ব থেকে রক্ষা পায়। গত সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ পতনের পর রুপির মান চলতি মাসে 10% পুনরুদ্ধার হয়েছে। সেই সঙ্গে ব্লুমবার্গের বেস্ট পারফর্মিং মুদ্রার স্বীকৃতি পেয়েছে। যদিও দেশটির অর্থনীতি এখন বেশ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। পাকিস্তানের মূল্যস্ফীতি বর্তমানে 30% ছাড়িয়েছে এবং IMF এর চাহিদা অনুসারে জ্বালানির মূল্য বাড়ানোর কারণে চলতি বছরে এটি ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি পাকিস্তানের পুঁজিবাজারের সাম্প্রতিক উত্থানকে বাধাগ্রস্ত করতে পারে। তবে আগামী জানুয়ারিতে দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া IMF এর সঙ্গে চূড়ান্ত ঋণ চুক্তির বিষয়টিও 2024 সালে দেশটির পুঁজিবাজারের ঊর্ধ্বমুখিতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এদিকে অর্থনীতির বিভিন্ন সূচকে পাকিস্তানের তুলনায় এগিয়ে থাকলেও বাংলাদেশের পুঁজিবাজার আশাব্যঞ্জক পারফরম্যান্স করতে পারছে না। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে নির্বাচিত কোম্পানির সূচক DS30 2018 সালের 1 নভেম্বর 1559 পয়েন্টে ছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার এটি 2136 পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে সূচকটি বেড়েছে 15%।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।